রাজধানীতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পল্টনে পলিসি থিঙ্ক ট্যাঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার POTERC এই সভার আয়োজন করে। সভাটির মিডিয়া পার্টনার ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এস, যেখানে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও গবেষকরা অংশ নেন। এবারের বাজেটে কিছু ইতিবাচক দিক থাকলেও করের চাপ, ঘাটতি অর্থায়ন ও বাস্তবায়ন সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সভায় বক্তারা বলেন, যদিও এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যাশা ছিল। জিডিপি প্রবৃদ্ধি ৬.৫% এবং মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হলেও উন্নয়ন ব্যয় ও সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। সরকার যে করটা ছাড় দেয়, সেই করের সুফলটা সহজে ভোক্তার কাছে পৌঁছায় না। একটা মাঝখানে একটা সিস্টেম লসের কারণে সেই ট্যাক্সটা কারো না কারো পকেটে চলে যায়। এই দেশের যদি ইয়থ পপুলেশনের কথা বলেন, 1/3 অফ দ্য পপুলেশন ইজ ইয়থ, অতএব সেই ইয়থ ডিভিডেন্টের কথা বলা হচ্ছে। কারণ ইয়থ ডিভিডেন্ট যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে মধ্যমায়ের ট্র্যাপে আমরা পড়ে যাব। এইসবের ভিতরে এমন ধরনের রাখা হয় থাকে, তাতে দেখা যায় যে ওইটা বাস্তবায়নে ওর চেহারা চরিত্র সব পাল্টিয়ে যায়, এবং এই জন্যই কিন্তু আমাদের ওই টার্গেটগুলো ঠিক মতন পালন হয় না। এই ক্ষেত্রেই বলার বিষয় হচ্ছে, সরকারকে যিনি বাজেট দিচ্ছেন বা যে নীতিমালা তৈরি করা হচ্ছে, সেটাতে খুব স্থিরপ্রাজ্ঞ দৃঢ় কমিটমেন্ট লাগবে। সবুজ নগরী গড়ার প্রত্যয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। আজ সকালে রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্কে আগামী 5 বছরে দেশজুড়ে 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে শুরু হওয়া জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি 2026-এর উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন সড়ক, পার্ক ও শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম চলবে। অনুষ্ঠানে প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। নগরায়নের চাপে কমতে থাকা সবুজের পরিমাণ বাড়াতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য টেকসই নগরী গড়ে তুলতে তিনি নাগরিকদের ব্যাপক হারে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান। আমরা খালি জায়গায়, ছাদ কিংবা বারান্দায় আজই অন্তত আমি বলবো যে আপনারা একটা গাছ লাগান। একটা গাছ, যদি আমরা এই লড়াইয়ে না জিতি, আমরা ডেঙ্গুকে কাবু করতে পারবো না, আমরা শহরকে পরিচ্ছন্ন রাখতে পারবো না। আজকে সারা পৃথিবীতে আজকে বায়ুতে যে দূষিত যে ঢাকা শহর, যার নাম্বার 1 থেকে 4 নম্বরে আসে, এই অবস্থা থেকে আমরা কখনোই আমাদের নাম্বার নিচের দিকে আমরা নিয়ে যেতে পারবো না। সেটার জন্য দরকার সবার সহযোগিতা। ব্যাংক ঋণ ও সরকারি কোষাগারের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার যৌথ আয়োজনে বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা বিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এই সময় অর্থমন্ত্রী বলেন, বর্তমানে সিন্ডিকেটেড ফাইন্যান্সিং, ফান্ড ম্যানেজার ও বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠানের মতো বিকল্প অর্থায়নের সুযোগ রয়েছে। তাই শুধু ব্যাংক ঋণ বা সরকারি তহবিলের মানসিকতা থেকে বের হতে হবে। এই পরিবর্তন বেসরকারি খাতের পাশাপাশি ব্যাংক খাত ও সরকারের জন্য সমানভাবে প্রযোজ্য। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় প্রচলিত অর্থায়ন কাঠামো আর কার্যকর নয়। তাই এখন ব্লেন্ডেড ফাইন্যান্সিং বা সমন্বিত অর্থায়ন ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতার পক্ষে বিপক্ষের কৃত্রিম মেরুকরণ ভেঙে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, ধর্মীয় ভেদাভেদ সেই অর্জনকে ব্যাহত করতে পারে। আজ দুপুরে কাকরাইলে আমরা বাংলাদেশি সংগঠনের আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশকে বিভেদহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও মন্তব্য করেন যে নিজেদের বয়ান প্রতিষ্ঠার জন্য যারা ইতিহাস বিকৃত করে, তারা শেষ পর্যন্ত দেশ থেকে পালাতে বাধ্য হয়। সম্প্রতি দীনেশ ত্রিবেদীর একটি মন্তব্যের প্রসঙ্গে স্বপন বলেন, বাংলাদেশের আঞ্চলিক স্বার্থের ক্ষেত্রে সার্কের কার্যক্রমকে উপেক্ষা করার যে কোনো পরামর্শ সন্দেহজনক। এদিকে একই অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বাজেট বিষয়ে বিরোধী দলের অবস্থানের সমালোচনা করেন। নতুন কোনো জনশক্তির উপরে ভর করে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে জাতীয় স্বার্থ এবং অন্য সকলের স্বার্থকে নিশ্চিত করতে হয়, তাহলে সার্কের 220 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সকলে মিলে।
সার্কের ঐক্য যারা চায় না তারা অন্য যে কোনো ঐক্যের কথা বলা মানেই আমরা সন্দেহের চোখে দেখব। আমাদের কাছে বাংলাদেশের স্বার্থেও 56,000 বর্গমাইল, আমাদের কাছে বাংলাদেশের স্বার্থ আঞ্চলিক ক্ষেত্রে সার্ক, আমাদের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ আন্তর্জাতিক ক্ষেত্রে জাতিসংঘ, সার্ক এবং বাংলাদেশ। এর বাইরে আর কোনো কাঠামো ব্যাখ্যা যিনিই বলবেন তাকে আমরা সন্দেহের চোখে দেখতে বাধ্য এবং দেখব। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে, কারণ আওয়ামী লীগ আমাদের কমন শত্রু। পরিষ্কার করতে হবে, ফ্যাসিস্ট আমাদের কমন শত্রু। তাদের প্রশ্নে আমাদের কোনো বিন্দুমাত্র আমাদের কোনো সিম্পাথি নেই। আওয়ামী লীগের ভাই বোনদেরকে বলবো, আপনারা এই দেশের যারা আছেন বর্তমানে শান্তিতে আছেন, দেশের নাগরিক হিসেবে থাকেন, আপনারা আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তার দায় নিয়ে আপনারা মিছিল মিটিং করে আপনারা অভিযুক্ত হয়ে না। ভালো আছেন, ভালো থাকেন। উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের আবহের মধ্যেই এবার শান্তি আলোচনায় আশানুরূপ অগ্রগতি হয়েছে। রোববার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শান্তি স্মারক সই হতে পারে বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, সমঝোতার খসড়া এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রস্তাবিত এই চুক্তিতে ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল, বিদেশে আটকে থাকা তহবিল ছাড় এবং আঞ্চলিক যুদ্ধবিরতির বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। পাশাপাশি লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে সংঘাত বন্ধের ইস্যুও আলোচনায় রয়েছে। এই স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কালিবাফ উপস্থিত থাকতে পারেন। এদিকে যুদ্ধ অবসানের চুক্তি হলে হরমুজ প্রণালী খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তখন নৌ অবরোধও তুলে নেবে যুক্তরাষ্ট্র। দেশে গত মে মাসে 613টি সড়ক দুর্ঘটনায় 622 জন নিহত এবং 1652 জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে রেলপথে 42টি দুর্ঘটনায় 34 জন নিহত ও 29 জন আহত হয়েছেন। এছাড়া নৌপথে 21টি দুর্ঘটনায় 15 জন নিহত, 15 জন আহত এবং 7 জন নিখোঁজ রয়েছেন। আজ সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে সংগঠনের দুর্ঘটনা মনিটরিং সেল প্রতিবেদনটি তৈরি করেছে। সংগঠনটির দাবি, সংবাদ মাধ্যমে প্রকাশ না পাওয়া অনেক দুর্ঘটনার তথ্য এতে অন্তর্ভুক্ত হয়নি, ফলে প্রকৃত হতাহত মানুষের সংখ্যা আরও বেশি হতে পারে। সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ সরকারিকরণের চিঠি পাওয়ায় অত্র কলেজের পক্ষ থেকে সিরাজগঞ্জ 3 জাতীয় সংসদ সদস্য ও ভিপি আইনুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে চান্দাইকোনা কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ 3 জাতীয় সংসদ সদস্য আইনুল হক। এ সময় বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ আব্দুর রাজ্জাক জুয়েল, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শামসুল ইসলাম সহ অন্যান্যরা। ঝালকাঠির কাঠালিয়ায় মৎস্য চাষীদের 5 দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি 1 আসনের সাংসদ মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করে। 9 জুন এ প্রশিক্ষণ শুরু হয় আর আজ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার 5 দিনের প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। 32 জন সমবায়ী মৎস্যজীবী নারী পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেককে সরকারিভাবে 80,000 টাকা করে ঋণ সহায়তা দেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওসি তদন্ত হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জালালুর রহমান আকন সহ অন্যান্যরা। ময়মনসিংহের নান্দাইলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের 3 দিনব্যাপী মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হল রুমে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। পরে বাংলাদেশ পিবিআই প্রশিক্ষক শাহানুর সাইদ শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা স্ট্রিমের প্ল্যানিং এডিটর জিএম মোস্তাফিজুল আলম, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল সহ অন্যান্যরা।
জামালপুরে পুলিশের অভিযানে ৪২ কেজি গাঁজা সহ ২ নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের মৃধাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় খোদেজা বেগম নামে এক মাদক কারবারির কক্ষে তল্লাশি চালিয়ে ৩টি ট্রাভেল ব্যাগ ও ২টি প্লাস্টিকের বস্তার ভেতরে মোড়ানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময়ী মোড় এলাকা থেকে বুলবুলি বেগম নামে আরও এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত খোদেজা বেগম শেরপুর জেলার কুসুমহাটি এলাকার শাহ আলীর স্ত্রী, আর বুলবুলি বেগম জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার আবুলের স্ত্রী। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৮,৪০,০০০ টাকা। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল সাকিব জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিদেরকে আদালতে পাঠানো হবে। টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উত্তাল হয়ে উঠেছে শেরপুরের নদ নদী। জেলার কয়েকটি নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যে নালিতাবাড়ির চেল্লাখালী নদীর পানি ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে। বুধবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত দফায় দফায় ভারী বর্ষণে শেরপুরের মহারশী, সোমেশ্বরী, ভোগাই ও চেল্লাখালী নদী দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে পাহাড়ি ঢলের পানি। নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু বাড়িঘরে ঢুকেছে বন্যার পানি। ঝিনাইগাতি বাজারেও প্রবেশ করেছে ঢলের পানি। এতে দুর্ভোগে পড়েছেন দোকানি, যানবাহন চালক ও পথচারীরা। পরিস্থিতি পর্যবেক্ষণে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। মাদারীপুর পৌর মহাশ্মশান ঘাটে আধুনিক চুল্লি ও শেড নির্মাণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের গাখোলা রোডে অবস্থিত পৌর মহাশ্মশান ঘাট কালী মন্দির প্রাঙ্গণে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ সহ অন্যান্যরা। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানায়, আধুনিক চুল্লি ও শেড নির্মিত হলে মহাশ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন করতে দীর্ঘদিনের বিভিন্ন ভোগান্তির অবসান ঘটবে। বর্তমান প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং এটি লুটপাটকে উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। আজ দুপুরে ভোলায় জেলা জামাতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। গোলাম পরওয়ার অভিযোগ করেন, বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ও জনগণের জীবনমান উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেই। বিভিন্ন খাতে বরাদ্দ এবং নীতিমালায় স্বচ্ছতার ঘাটতি থাকায় সাধারণ মানুষ সুফল থেকে বঞ্চিত হবে। দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বাজেট বাস্তবায়নের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পাবলিক সার্ভিস কমিশন, জুডিশিয়ারি, এখান থেকে দুর্নীতি না কমালে যে বাজেট হবে, এই বাজেটের টাকা দলীয় কর্মীরা ভাগ করে খাবে, দুর্নীতির কোনো হিসাব হবে না। এই জন্য আমরা বলেছি জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই বাজেট। সাভারে পুলিশের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা সহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি উত্তর পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে শনিবার মধ্যরাতে সাভার মডেল থানার আমিনবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার রশিদ মিয়া, বাবুল মিয়া ও তুষার মিয়াকে আটক করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা ঢাকা জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। গত ২০ বছরে রাজশাহীর সীমান্ত এলাকায় শুধু মাদক ব্যবসা করেই ১,০০০ ব্যক্তি কোটিপতি বনে গেছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজি আয়োজিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীরা জাতির বড় শত্রু। এদের সহজেই চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে পারে। বাহিনীকে পুনরুদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজ থেকে অ্যাসিড সন্ত্রাসের মতো নারী নির্যাতনও প্রতিরোধ করতে হবে। অপরাধীদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফজলে হুদা। সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার
কমিশনার আ.ন.ম বজলুর রশিদ সহ আরও অনেকেই। পদ্মার সাইডে গোদাগাড়িঘাটা অঞ্চল অ্যান্ড চাঁপাইনবাবগঞ্জ 20 years back, that time no crorepati here. But now, আমরা পাবো 1000 জনের উপরে crorepati, কোটিপতি। এই অর্থ কোথায় থেকে আসলো? এই অর্থ আসছে যুক্তির আলোয় গড়ি আগামী নেতৃত্ব, এই স্লোগানে নোয়াখালীর কোম্পানিগঞ্জে অনুষ্ঠিত হল উদয় বিতর্ক প্রতিযোগিতা 2026। কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উদয় এইড ফাউন্ডেশনের আয়োজনে কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলার 16টি শিক্ষা প্রতিষ্ঠানের 18টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। শুক্র ও শনিবার দুদিনব্যাপী প্রাণবন্ত যুক্তিতর্ক, বুদ্ধিবৃত্তিক লড়াই ও মেধার প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের চিন্তাশক্তি, বিশ্লেষণী দক্ষতা এবং নেতৃত্বগুণ তুলে ধরে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সদস্যদের সার্বিক পরিচালনায় পুরো আয়োজনটি পরিণত হয় এক উৎসবমুখর শিক্ষা বিনিময়ের মঞ্চে। চূড়ান্ত পর্বে কোম্পানিগঞ্জ মডেল হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মাকসুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা জজ বিশেষ আদালতের বিচারক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান। এ সময় কোম্পানিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।